আমি রেজিনগর দাঁড়াবো আর কাঁদিতেও দাঁড়াবো। এই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। বছর পেরোলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল যখন বিরোধীদের মোকাবিলার অঙ্ক কষছে, তখন দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির। ফের তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক তিনি। তৃণমূলের প্রার্থী তালিকার তোয়াক্কা না করেই কার্যত প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন নিজের নাম, তাও আবার একটা নয়, দুটো কেন্দ্রে। যে অধীর চৌধুরীর সঙ্গে তৃণমূলের আদায় কাজ করায়, তার সঙ্গেই আসন সমঝোতার কথাও শোনা গেল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুখে। আমি রেজিনগর দাঁড়াবো আর কাঁদিতেও দাঁড়াবো, নাহলে আর এক হুমায়ুন কবিরকেও কাঁদিতে এসে দাঁড় করাবো তোর বিরুদ্ধে। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। বিধায়কের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এত বড় বড় করে বলছেন না অধীর চৌধুরীকে হারিয়েছে, উনি হারিয়েছেন কোথায়? তৃণমূলের সিম্বল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ না থাকলে মানুষ দুটো ভোটও ওনাকে দিত না। ওনার এটা বুঝে রাখা দরকার যে সমস্তটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের সিম্বল। ওটা বাদ দিলে মানুষ একেও চিনবে না, এই হুমায়ুন কবিরকেও চিনবে না। তৃণমূল পরিচালিত বহরমপুর ও কান্দি পুরসভায় দুর্নীতির অভিযোগ নিয়েও সরব হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন। বহরমপুর পৌরসভা, কান্দি পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো। আমার কিচ্ছু যায় আসে না, হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির 2026-এ ভোটে লড়বে, জিতলেও ভালো, হারলেও ওয়েলকাম। উনার যা বলার উনি বলে যাচ্ছেন, দল নজর রাখছে, মিটে গেল। রোজ উনি কিছু বলবেন আর তার উত্তর দিতে হবে, সেটার প্রয়োজনীয়তা মনে করছি না। উনি ওনার মতো বলে যাচ্ছেন, খুব পরিশ্রম করছেন, রোজ কত কথা বলছেন, হ্যাঁ, কিন্তু সেটা তো দলের শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারা যা প্রয়োজন মনে করবেন তারা রিয়াক্ট করবেন। সেখানে আমি রিয়াক্ট করার প্রয়োজন মনে করছি না। তাতেও যদি কেউ রেগে যায় তাহলে খুব মুশকিল। তৃণমূল সূত্রে খবর, হুমায়ুন কবিরের ইস্যুতে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এর আগেও হুমায়ুনকে সতর্ক শোকজ সবই করা হয়েছে, কিন্তু তারপরও হুমায়ুন আছেন, হুমায়ুন নেই। রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতার বুকে এসএসকেএমের মতো হাসপাতালে এক নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এত বড় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে তাহলে কোথায় নজরদারি? দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটল কি করে? শনিবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে ফোনে যোগ দিয়ে এ নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বলেন, এসএসকেএমে এত সিসি ক্যামেরা থাকলেও কোথায় মনিটরিং? ঠিকমতো নজরদারি হলে পুরুষ শৌচাগারে কি করে নিয়ে যাওয়া হলো নাবালিকাকে? ট্রমা কেয়ারে কি করে বহিরাগতরা ঢুকে পড়ে? পাল্টা বিরোধীদের প্রশ্ন, সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটলে সরকার কি করে দায় এড়াতে পারে? যদি লজ্জা থাকে, সম্মান নিজে রাখতে চান, নিজের সম্মান, তাহলে মমতা ব্যানার্জি এই দুটো দপ্তর থেকে পদত্যাগ করুন। আমি লিখে দিচ্ছি যে আপনার চেয়ে যাকে দেবেন সে অন্তত তার চেয়ে ভালো চালাবে, যাকে খুশি। অতএব আপনি ব্যর্থ, কারণ আপনার চালানোর কোনো রুচি নেই। খারাপ ঘটনা ঘটেছে, কোথাও এত বড় কাঠামোর মধ্যে কোনো ব্যক্তি যদি বিচ্ছিন্নভাবেও কোনো গাফিলতি থাকে বা অপরাধ থাকে, সেটার সঙ্গে সঙ্গে কোঅর্ডিনেশন রেখে প্রশাসন কাজ করছে এবং একেবারে অভিভাবকের ন্যায্য ভূমিকার মতো, যথোপযুক্ত ভূমিকার মতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথার উপর থেকে সেই সংক্রান্ত নির্দেশ, করণীয়, গাইডলাইন তিনি বলে দিচ্ছেন। অভিযোগ, এসএসকেএমে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত অমিত মল্লিক নিজেকে পরিচয় দেন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে। টেস্টের নামে এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসকের শৌচাগারে নাবালিকাকে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন নিগ্রহের যে ঘটনা ঘটেছে সেটা এসএসকেএমের ট্রমা সেন্টারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে, এবং সেখানে এই যে পাশে গেট আছে সেই গেট দিয়েই
যে দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছিল সে ঢুকেছিল। নীল পোশাক পরে ডাক্তারের এবং নীল টুপি পরে, এবং তার পেছনে নাবালিকাও যায়। তো এখানে আমরা দেখছি সামনে বেসরকারি নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তাদের আই কার্ড রয়েছে, পুলিশ রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, প্রত্যেকে রয়েছে। তাদের সামনে দিয়ে সে ঢুকলো এবং তারপরে সেই দুষ্কর্ম করলো। এর আগে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনাতেও সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। তখনও নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানো সহ একাধিক দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছিল চিকিৎসকদের সংগঠন। তার প্রেক্ষিতে একাধিক নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর পর এসএসকেএমে নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ফের একবার সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল, যা দেখে অনেকে বলছেন এতদিনে তাহলে কি বদলালো? আজকের এই সর্বোচ্চ প্রশাসনের মিটিং থেকে একটা জিনিস পরিষ্কার, পরিস্থিতির যে কোনো পরিবর্তন হয়নি, বরং খারাপ থেকে আরো খারাপ হয়েছে, এটাই কিন্তু এই মিটিং থেকে উঠে এলো। সরকার এতদিন যা বলে এলো, যে প্রতিশ্রুতি দিয়েছে চিকিৎসক এবং আন্দোলনকারী সাধারণ মানুষকে এই গত 14 মাস ধরে, সেগুলোর সব হচ্ছে মিথ্যে এবং ভাঁওতা। চারদিকে আজকে টার্গেট করা হচ্ছে, শুধু যে তার দিকেই দায় ঠেলে দেওয়া সেটা তো হতে পারে না। তার কারণ অবশ্যই বেসরকারি সংস্থা, তাদের দেখা উচিত, কিন্তু যখন কোনো ভালো কাজ হয় সরকার যেমন সেই দায়ভারটা নেয়, ঠিক একইভাবে যখন এই রাজ্যে কোনো কিছু খারাপ হয় সেই সময় কেন তার দায়ভারটা নেওয়া হবে না? শনিবার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে মুখ্য সচিবের ডাকে জরুরি বৈঠক হয় নবান্নে। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, ডিজিপি রাজীব কুমার, ডিজি দমকল, কলকাতার পুলিশ কমিশনাররা। বৈঠকে যোগ দেন 5টি মেডিকেল কলেজের প্রিন্সিপাল। ভার্চুয়ালি যোগ দেন জেলার সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকরা। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এখন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের ওপর নির্ভর করে, কোনো বহিরাগতের ওপর নির্ভর করে না। যে কোনো দিন এ রাজ্যে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। তবে তা নিয়ে তর্জা অবশ্য শুরু হয়ে গেছে বহু আগে থেকেই, আর তাতে বারবারই উঠে আসছে হিন্দু মুসলমানের প্রসঙ্গ। মেরুকরণ বনাম তোষণ নিয়ে দিনে দিনে চড়ছে বিজেপি তৃণমূল বাকযুদ্ধের পারদ। ভয় পাবেন না, আমি বহুবার বলেছি, আবার বলছি, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করার কথা বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে। যারা ভারতীয় নাগরিক, সেই হিন্দু হোক আর মুসলমান হোক, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। ওদের কোনো বহিরাগতদের কোনো সার্টিফিকেট, যাদের নিজেদেরই পায়ের তলায় মাটি নেই, এবার বিরোধী দলের স্ট্যাটাসও পাবে না, তাদের কথায় নিশ্চিতভাবে আমরা কোনো জবাব দেবো না। সুকান্ত মজুমদার যখন এই মন্তব্য করছেন, তখন এক ধাপ এগিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। প্রত্যেক দিন কথা পাল্টান, থুতুটা ছোড়েন ওপরের দিকে, আর সেটা কিছুক্ষণের মধ্যে এসে নিজের মুখেই পড়ে। দিল্লিতে নির্বাচন কমিশনের দুদিনের বৈঠকের পরেই রাজ্যে এসআইআর এর চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই প্রেক্ষিতে বিএলওর পর এবার সাহায্যকারী স্বেচ্ছাসেবক নিয়োগ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সূত্রে খবর, যেসব বুথে ভোটারের সংখ্যা 1200 বা তার বেশি, সেখানে বিএলওর সঙ্গে থাকবেন একজন সাহায্যকারী। এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে নির্দেশ গিয়েছে প্রতিটি জেলায়। জেলা শাসকরা নির্দেশ পাঠিয়েছেন বিডিওদের। অন্যদিকে বিডিওরা চিঠি দিয়েছেন বিভিন্ন সার্কেলের স্কুল পরিদর্শকদের। চিঠিতে বলা হয়েছে, সার্কেলের বিভিন্ন স্কুলের স্থায়ী শিক্ষক, স্থায়ী সহকারী শিক্ষক, করণিক সহ সরকারি কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাতে হবে। নির্দিষ্ট ফরম্যাটে 29শে অক্টোবরের মধ্যে পাঠাতে হবে সব তথ্য, কোনোভাবেই তা অগ্রাহ্য করা যাবে না। চিঠিতে আরও বলা হয়েছে, এসআইআর এর কাজে বিএলওদের সাহায্যকারী নিয়োগের জন্য এই তথ্য চাওয়া হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে 3 ধাপে সম্পন্ন হবে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।